নমস্কার। প্রায় ১,১২০০ কিলোমিটার ঘুরে আজ ভোর ৪টের সময় শহরে ফিরেছি। একটু পরিশ্রান্ত তো বটেই এবং কিছুটা বিধ্বস্ত। তা সত্ত্বেও আমার নির্ধারিত জায়গায় নির্ধারিত সময় আপনাদের কাছে আসতে পেরে আমার খুবই ভালো লাগছে। দেখুন, সবচেয়ে বড় স্টোরি যেটা পৃথিবীকে হেলিয়ে দিয়েছে সেটা হলো ইরান। আমেরিকার ইতিহাস যদি একবার ভালো করে লক্ষ্য করা যায় তাহলে দেখবেন এই পশ্চিম এশিয়ায় মাথা গলাতে গিয়ে অনেক আমেরিকান প্রেসিডেন্টকে বড় বড় খেসারত দিতে হয়েছে। ইরাকে কি হয়েছে আপনারা জানেন। আইসিসের বিরুদ্ধে লড়তে গিয়ে একটা স্টেবল রেজিম আসাদের, সে যতই ডিক্টেটোরিয়াল হোক না কেন, সেটা ভেঙে গেছে এবং গোটা পশ্চিম এশিয়ার একটা বৃহৎ অংশ জুড়ে কার্যত মাৎস্যর ন্যায় বিরাজ করছে। আর যে অংশটুকু একেবারে শান্তির মরুদ্যান বলে আমরা জানতাম, সেই দেশগুলো যেহেতু আমেরিকার ক্লায়েন্ট স্টেট এবং প্রায় প্রত্যেকে যে যার নিজের দেশে মার্কিন সেনার ঘাঁটি করে দিতে প্রস্তুত হয়েছে, তারাও আজকে ইরানের দ্বারা আক্রান্ত। ফলে প্রশ্নটা হলো যে ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে এই রকম একটা সিদ্ধান্ত নিতে গেলেন কেন? দেখুন, এই সেদিনই পরমাণু চুক্তি নিয়ে আমেরিকার সঙ্গে ইরানের বেশ সৌহার্দ্যপূর্ণ আলোচনাই শেষ হয়েছিল। আলোচনায় সব প্রশ্নের মীমাংসা অবশ্যই হয়নি, কিন্তু ইরানের বিদেশমন্ত্রী সাংবাদিকদের বলেছিলেন যে খুবই ফলপ্রসূ বৈঠক হয়েছে। আমরা আশা করছি যে অচিরেই অন্যান্য যেসব প্রশ্নে একটু জট পাকি আছে সেগুলোও ছাড়িয়ে ফেলতে পারব। এমন একটা পরিস্থিতিতে যখন একটা শান্তির সম্ভাবনা দেখা দিয়েছিল, তখন ডোনাল্ড ট্রাম্প, তিনি যে বিশ্বের ১ নম্বর দাদা, সেটা আরও একবার প্রমাণ করার অছিলায় নেতানিয়াহুর গ্যাস খেয়ে ইরানে ইসরায়েলের সঙ্গে আকাশপথে এমন বিমান হানা চালালেন যাতে খোদ আয়াতুল্লাহ খামেনির মৃত্যু হলো। কিন্তু যে উদ্দেশ্য নিয়ে ট্রাম্পের এই যুদ্ধ শুরু করা, সেটা কি আদৌ একটাও কি আজ পর্যন্ত ২৮ তারিখের পরে আজকে ২রা মার্চ সেইভাবে অ্যাচিভ করা গেছে? দেখুন, অতর্কিতে হানা দিয়ে একটা দেশের প্রধানকে সপরিবারে খুন করা আমার ধারণা যুদ্ধাপরাধের সমতুল। ইতিমধ্যেই নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত করে অনেকেই তার রূঢ় সমালোচনা করেন। ইরানকে একেবারে ইরানের মাজা ভেঙে দেওয়ার ব্যাপারে ইসরায়েলের একটা দীর্ঘদিনের কায়েমি স্বার্থ আছে, কিন্তু ইসরায়েলের স্বার্থ সঙ্গে মার্কিন স্বার্থকে একাত্ম করে দিয়ে ট্রাম্প যে কাণ্ডটি করলেন, তার ফল কি দাঁড়াবে এখনো পর্যন্ত তা অনিশ্চিত। এবং যেভাবে আয়াতুল্লাহ খোমেনিকে তার পরিবার, তার স্ত্রী, তার পুত্র সপরিবারে মেরে দেওয়া হলো, সেটা যদি যুদ্ধাপরাধ না হয় তাহলে কোনটা হবে সেটা আমার কাছে একটু দুর্বোধ্যই ঠেকছে। প্রথম কথা হলো যে যুদ্ধ হলো বটে, কিন্তু এর পরিণতি কী হবে আজকের ডেট পর্যন্ত সেটা সম্পূর্ণ আনসার্টেন। এখন
এরা আশা করেছিলেন যে এই ধরনের ব্লিটজক্রিগের পরে এবং খোমেনিকে একবার মারতে পারলেই ইরানের যে রেজিম অর্থাৎ মোল্লাতন্ত্রের যে শক্তপোক্ত শাসন ব্যবস্থা সেটা একেবারে তাসের ঘরের মতো ভেঙে পড়বে এবং আবার 1979-র পূর্ববর্তী পরিস্থিতিতে ইরানকে নিয়ে যাওয়া সম্ভব হবে। কিন্তু দেখুন, এগুলো আর ইজিয়ার সেড দ্যান ডান। তার অনেক কারণ আছে। আমি হয়তো পরের ভিডিওতে কেন ইরান ভেনেজুয়েলা নয়, কেন ইরান রেজিস্ট্যান্স দীর্ঘদিন চালিয়ে যেতে পারে তা নিয়ে একটা হয়তো ছোট্ট ভিডিও করব। আপাতত আমি ট্রাম্পের মতিগতির উপরেই সীমাবদ্ধ রাখছি। দেখুন, ট্রাম্প ইরানে হঠাৎ করে যুদ্ধ ঘোষণা করার জন্য কি কি কারণ দর্শিয়েছেন। প্রথম কথা, তিনি বলেছেন যে ইরানের ব্যালিস্টিক মিসাইলের থ্রেট তিনি আর হজম করবেন না। প্রথম কথা, ইরানের ব্যালিস্টিক মিসাইলের ভয় বা হুমকির মধ্যে আমেরিকা ছিল, এরকম কোনো প্রমাণ আজ পর্যন্ত কেউ দর্শাতে পারেনি। উল্টো দিকে রয়টার্সের খবরে বললাম যে পেন্টাগনের বড় কর্তারা গোপন কংগ্রেশনাল জবানবন্দিতে পরিষ্কার বলেছেন যে ইরানের কাছ থেকে আমেরিকার কোনো থ্রেটই ছিল না। আচ্ছা, যদি কোনো থ্রেট না থাকে তাহলে একটা দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার যুক্তি কি হতে পারে? এখন আমি জানি আমাদের দেশে বহু মানুষ আছেন যারা মুসলমান বিশ্বের কোথাও কেউ সবক শেখালে ধেই ধেই করে নাচেন। আমি কিন্তু সেই দলে পড়ি না, পড়তে চাইও না। কারণ আমি ইতিহাসটাও একটু মন দিয়ে পড়েছিলাম এবং মানুষ হিসেবে একজন সচেতন নাগরিক হিসেবে মনে করি যেটা অন্যায় সেটা অন্যায় এবং দ্বর্থহীনভাবে সেই অন্যায়ের প্রতিবাদ করা উচিত। তিনি বলেছিলেন যে তিনি ইরানের এই যে পরমাণু কর্মসূচি সেটাকে একেবারে চিরতরে নির্মূল করে দেবেন। এই তো জুন মাসে, এই আগের বছর জুন মাসে ইসরায়েল ঠিক সেই উদ্দেশ্য নিয়ে উপর্যুপরি বিমান হানা চালিয়েছে। তাতে কাজ হচ্ছে না বুঝতে পেরে আমেরিকা, এই ট্রাম্প B-2 বম্বার, যেগুলো একেবারে রাডারকে হুডউইং করে একটা অত্যন্ত উচ্চতায় উঠতে পারে, তাদের দিয়ে ধ্বংস করার চেষ্টা করেছেন। কিন্তু এখনো পর্যন্ত কেউ জানে না যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের যে প্রক্রিয়া তেহরান অনেকখানি এগিয়ে রেখেছিল, সেই সম্পদটুকু আদৌ ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা। এবং তিনি আরও বলেছেন যে আরও আহ্বান জানিয়েছেন ইরানের মানুষকে যে আপনারা জাগুন, এই হচ্ছে আপনারা আপনাদের প্রকৃষ্ট সময়, ক্ষমতা কেড়ে নিন। দেখুন, এই কয়েক মাস আগে যখন ইরানের মানুষ মুদ্রাস্ফীতির ভারে নুব্জ হয়ে একেবারে মোল্লাতন্ত্রের বিরুদ্ধে সর্বস্ব পণ করে রাস্তায় নেমেছিল এবং আশা করেছিল আমেরিকা তাদের পাশে দাঁড়াবে, ডোনাল্ড ট্রাম্পের সুপ্তি শয়ান তখন কিন্তু কাটেনি। আমেরিকা যদি সেই সময় ইন্টারভিন করে এই যে লক্ষ লক্ষ মানুষ যাদেরকে পরবর্তীকালে এই মোল্লাতন্ত্রের হাতে নিহত হতে হলো, তাদের পাশে দাঁড়াতো, তাহলে আজকে হয়তো এই খামেনি তৈরি করা শাসন ব্যবস্থা, যেটা প্রধানত থিওক্র্যাটিক এবং একটা নিজস্ব ব্যবস্থা নির্ভর,
সেটা অবসান হলেও হতে পারত। কিন্তু যখন ইরানের মানুষ বিপ্লব করছেন এবং তার খবর দাবানলের মতো গোটা পৃথিবী জুড়ে ছড়িয়ে গেছে, সেই সময় ঘাপটি মেরে চুপ করে বসেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তাকে বলতে শোনা গেছিল যে নো, উই আর নট গোয়িং টু টেক আউট দ্য টপ ম্যান ইন ইরান। তখন তার আয়াতুল্লাহ প্রেমে কোনো ঘাটতি ছিল না। আজকে হঠাৎ কি হলো যে তাকে একেবারে নির্বংশ করে দেওয়ার জন্য তিনি উঠে পড়ে লাগলেন এবং সফল হলেন? এখন এর থেকে বোঝা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প যা চাইছেন সেটা অত সহজে হাসিল হওয়ার নয়। দেখুন, যদি শর্ট টার্মে চিন্তা করা যায় তাহলে ইরান কিন্তু গোটা পশ্চিম এশিয়া জুড়ে যে পাল্টা কাউন্টার অ্যাটাক শুরু করেছে সেটা অচিরেই বন্ধ হওয়ার সম্ভাবনা কম। ইতিমধ্যেই ইরান ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন ছুঁড়েছে বাহরিন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরবিয়া এবং ইউনাইটেড আরব এমিরেটস। তার মানে পশ্চিম এশিয়ার এই যে 6টা প্রত্যন্ত বিত্তশালী এবং অতীব শান্তিপূর্ণ আমেরিকার মুৎসুদ্দি দেশ আছে, তাদের উপর যে এই ধরনের হামলা হতে পারে এটা কেউ কল্পনাও করতে পারেনি। আর আজকে যখন সেটা হচ্ছে তখন দেখুন কি অবস্থা। এই গোটা পশ্চিম এশিয়ার এয়ার স্পেস আজ বন্ধ। হাজার হাজার মানুষ স্ট্র্যান্ডেড হয়ে বসে আছেন কোথাও দুবাইয়ে, আবুধাবিতে, বাহরিনে, মাস্কাটে, জেদ্দায়। এবং ইরান সৌদি আরবের যেটা সবচাইতে বড় তৈল শোধনাগার, সেই আরমাকোর একটা ইনস্টলেশনে আগুন ধরিয়ে দিয়েছে ড্রোনের মাধ্যমে। সঙ্গে সঙ্গে প্রোডাকশন বন্ধ করে দিতে হয়েছে সৌদি আরবকে। ক্রুদ্ধ সৌদি আরব ইরানের এনভয়কে ডেকে পাঠিয়ে আজকে কি বলেছেন সেই খবরটা আমি জানি না, কিন্তু যেটা লক্ষণীয় সেটা হলো যে এই যে 6টি দেশে ইরান আক্রমণ করলো, যেটা অতীতে কখনো করেনি। একবারই শুধু কাতারের মিলিটারি এয়ার বেস আমেরিকার, সেখানে রকেট ছুঁড়েছিল, কিন্তু বাহরিন, কুয়েত এদের উপর ছুড়ল কেন? এবং এটা যে হবে সেটা কিন্তু ইরান ঘোষণা করে দিয়েই করেছে। ইরান বলেছিল যে যদি আমেরিকা আমাদের অ্যাটাক করে তাহলে কিন্তু এই তল্লাটে যেসব জায়গায় আমেরিকার সামরিক ঘাঁটি বা নৌ ঘাঁটি আছে আমরা কিন্তু সেগুলোকে ছেড়ে কথা বলবো না। যেমন কথা তেমনি কাজ করে দেখিয়েছে ইরান। আর তাতেই ত্রাহি মধুসূদন অবস্থা শুরু হয়ে গেছে গোটা পশ্চিম এশিয়া জুড়ে। এতে লাভ হচ্ছে কার? এয়ার স্পেস বন্ধ, হাজার হাজার বিমান বাতিল, হাজার হাজার মানুষ আতঙ্কে প্রহর গুনছে, দুবাইয়ের হোটেলের উপর বোমা পড়ছে, আবুধাবিতে বিস্ফোরণ হচ্ছে। এবং আজকে এই অনিশ্চয়তার আবহে কুয়েত করেছে কি, একটা আমেরিকান জেটকে ভয় পেয়ে গিয়ে সেটাকে নামিয়ে দিয়েছে গুলি, ক্ষেপণাস্ত্র ছুড়ে। তাতে কতজনের মৃত্যু হয়েছে বলতে পারবো না। ইতিমধ্যেই 3 জন আমেরিকানের সৈন্যের মৃত্যুর খবর আমরা পেয়েছি। সুতরাং হঠাৎ করে একটা নিশ্চিত শান্তিপূর্ণ পশ্চিম এশিয়াকে এইভাবে একেবারে তাদের রাতের ঘুম কেড়ে নেওয়ার মতো দুঃস্বপ্নের নগরীতে একের পর এক পরিণত করার জন্য দায়ী কে হবেন? এক এবং অদ্বিতীয় ডোনাল্ড ট্রাম্প।
এবং ইরান বলেই দিয়েছে যে আমরা এরপরে যদি এনিমি ভেসেল দেখি সেটাকেও টার্গেট করব। এবং যেখানে ইউনিফর্মড আমেরিকানরা রয়েছে আমরা বেছে বেছে তাদের উপর হামলা চালাবই। এবং এর ফলে এই যে অয়েল ফিল্ডের উপর আক্রমণ করে স্ট্রেট অফ হরমুজ আটকে দিয়ে এর ফল ভুগতে হচ্ছে গোটা বিশ্বকে। তেলের দাম একটা খুব রিজনেবল জায়গায় ছিল, হঠাৎ করে এই 3 দিনের যুদ্ধে পার ব্যারেল তেলের দাম বেড়ে হয়ে গেছে $100 পার ব্যারেল। এর বোঝা তো আমাদেরও বইতে হবে, তার কারণ যেহেতু এখন গোটা বিশ্ব ইন্টারকানেক্টেড এবং রাশিয়ার তেলের উপরে নির্ভরতা ভারত ধীরে ধীরে কমাচ্ছে, অতএব আমাদের দেশের উপরেও এর চাপ এসে পড়তে বাধ্য। চাপ মানে আমাদের যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ তার উপরে চাপ। তেলের দাম যদি বেড়ে যায় আমাদের এই কলকাতা শহরে, তাহলেও জেনে রাখবেন এর জন্য দায়ী যে ভদ্রলোক, তার নাম ডোনাল্ড ট্রাম্প। এখন লঙ্গার টার্মে, অর্থাৎ আরেকটু বড় টার্মে যদি আপনারা বিবেচনা করেন, তাহলে দেখা যাবে যে এই যে এয়ার স্ট্রাইক সেটা ধীরে 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 এর কার্যকারিতা অনেকখানি কমে আসছে। ইরানিয়ান রেজিম, অর্থাৎ যারা এখন ক্ষমতাসীন, তারা কিন্তু অনেক দিন ধরে ধীরে ধীরে এই খামেনির উত্তরসূরি নির্বাচনের কাজটা গোপনে করে এসেছে। কেননা তারা জানতো যে এই ধরনের অপঘাতে মৃত্যু হবে সেটা তারা ভাবেনি। কিন্তু একজন 86 বছর বয়স্ক মানুষ যিনি অসুস্থ, তিনি তো আর অমর হবেন না। ফলত তার পরে কে বসবেন ওই আসনে, কিভাবে সাকসেশন প্ল্যানটা তৈরি হবে, এই সব কিছুই ইরানিয়ান রেজিম তলে তলে তৈরি করে রেখেছে। এই মুহূর্তে একটা ট্রায়াম্ভারেট বা একটা ক্ষমতার ত্রিভুজের হাতে ন্যস্ত হয়েছে খোমেনি পরবর্তী ইরানের দায়িত্ব। এখন হয়তো কিছুদিন পরেই দেখা যাবে এমন একজনকে ইরান বেছে নিল যার হাত নিজের নাগরিকদের মারার ব্যাপারে একেবারে রক্তাক্ত, এবং তিনি ঠিক একইভাবে খোমেনির মতোই দমন এবং পীড়নের মাধ্যমে দেশ শাসন করতে চাইছেন। ট্রাম্প বললেন, আর ইরানের ছেলেমেয়েরা বা ইরানের সাধারণ মানুষ বিক্ষোভে ফেটে পড়ে রাস্তায় নামলো আর রেজিম চেঞ্জ করে দিল। এ ঘটনা অত সহজে ঘটার নয়, কেননা ওয়ান্স বিটেন দে আর টুয়াইস শাই। লক্ষ লক্ষ ছেলে মেয়ে যাদের বাড়ি থেকে মারা গেছে, তারা আবার ট্রাম্পের গ্যাস খাবে, এই ভাবনাটার মধ্যেই এক ধরনের অতিশয়োক্তি আছে। তার চেয়েও বড় কথা, তাদের তো ইরানে থাকতে হবে, এবং যতক্ষণ পর্যন্ত না এইরকম একটা ব্রুটাল রেজিম সত্যি চেঞ্জ হচ্ছে বিকজ অফ আমেরিকান অ্যান্ড ইসরায়েলি অ্যাটাক, ততক্ষণ সাধারণ মানুষের সমর্থন পাওয়ার কোনো আশা নেই। সবচেয়ে বড় কথা কি জানেন? আয়াতোল্লাহ খোমেনির মৃত্যুর পরে ইরানের ভিতরে যেমন অনেক জায়গায় মানুষ স্বতঃস্ফূর্ত আনন্দ করেছে, ঠিক তেমনি বহু মানুষ কিন্তু শোকার্ত হয়ে তাঁর এই মৃত্যুকে গ্রহণ করেছেন। এবং এর ঢেউ যেহেতু মুসলিম বিশ্বে শিয়া ডমিনেটেড
দেশের সংখ্যা কম, সবচেয়ে বৃহৎ এবং সবচেয়ে বড় দেশ হচ্ছে ইরান, তারপরে আছে ইরাক, যেখানে এই সাদ্দাম হোসেনের দীর্ঘ জমানায় সংখ্যাগরিষ্ঠ শিয়াদের অবদমিত রেখে সুন্নিরা সরকার করছিল। এই গতকালই দেখা গেল পাকিস্তানের করাচিতে পর্যন্ত আমেরিকান কনসুলেটের অফিসে হাজার হাজার বিক্ষুব্ধ শিয়া গিয়ে ভাঙচুর করা শুরু করলো এমনভাবে যে পুলিশকে গুলি চালাতে হলো। কালকেই 9 জনের মৃত্যুর খবর এসেছে। তাদের সংখ্যা কত বাড়বে কেউ জানে না। আপনারা ইন্টারনেট খুললে, এক্স হ্যান্ডেল দেখলে, ইনস্টাগ্রাম খুললে দেখবেন ইরাকের মানুষ কিভাবে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে মিছিলে যেতে যেতে। সুতরাং আয়াতোল্লাহ খোমেনি মে বি এ নাস্টি ম্যান ফর ট্রাম্প, বাট ট্রাম্প কাউকে নাস্টি বললেই বাকি বিশ্ব তাকে নাস্টি বলবে, এ কথা মনে করার কোনো কারণ আছে কি? সুতরাং ভবিষ্যতে যিনি আসবেন তিনিও হয়তো ভাববেন যে যেহেতু আলোচনার পথে কোনো কিছু নিরসন হওয়ার সম্ভাবনা নেই, তার মানে দাঁড়াবে নর্থ কোরিয়ার মতো ইরানও চেষ্টা করবে যে যে করে হোক একটা বম্ব তৈরি করে, নিউক্লিয়ার বম্ব তৈরি করে সেটাকে ডেটারেন্ট হিসেবে আগামী দিনে ব্যবহার করা। সুতরাং আবার এমনটাও হতে পারে যে একেবারে ইরান কোল্যাপস করে গেল ইনটু কেয়স অ্যান্ড গৃহযুদ্ধ, এবং সেটা ইরানের সীমানা ছাড়িয়ে পার্শ্ববর্তী এলাকাতেও ছড়িয়ে পড়তে পারে। এখন এই রকম একটা পরিস্থিতির মধ্যে সত্যিকারের কে জানে হোয়ার ইট সাপ্লাইজ অফ এনরিচ ইউরেনিয়াম মাইট এন্ড আপ, কেউ তো জানেই না। ফলে কেয়সও যদি হয়, নৈরাজ্যও যদি হয়, ইরানে যদি গৃহযুদ্ধ শুরু হয়ে যায়, তাহলেও আসল যে জিনিসটা ধ্বংস করার জন্য আমেরিকা এবং ইসরায়েল এতটা উন্মুখ, সেটার ভবিষ্যৎ যে নিরাপদই থাকবে সেটা মোটামুটি ধরে নেওয়া যায়। এখন প্রশ্ন হলো, ডোনাল্ড ট্রাম্প কি এগুলো বোঝেন না? আলবাত বোঝেন, এবং তার নিজের পরামর্শদাতা এবং হোয়াইট হাউসের সহকর্মীরা তারা কিন্তু সর্বান্তকরণে এই যুদ্ধে যাওয়ার প্রস্তাবকে সমর্থন করেননি। এখন সামনে মিড টার্ম ইলেকশন, এই যুদ্ধের ফলে যদি তেলের দাম সহসা বেড়ে যায়, তাহলে তার ছাপ ইতিমধ্যেই কোণঠাসা রিপাবলিকানদের উপর পড়তে বাধ্য। ফলে ট্রাম্প যেটা করতে পারতেন সেটা হচ্ছে ইরানকে সরাসরি আক্রমণ না করে তিনি বলতে পারতেন যে জেনিভাতে এই নিউক্লিয়ার আর্সেনাল নিয়ে আলোচনা এখন মোটামুটি সঠিক পথেই এগোচ্ছে, এবং এইভাবে তিনি কিছুটা সময় ব্যয় করতে পারতেন। তাহলে কেন তিনি এই ধরনের একটা অন্ধের মতো জুয়া খেলতে গেলেন? দেখুন, একটাই সম্ভাবনা সকলের মাথায় এসছে, এবং পশ্চিমী প্রেসে দেখলাম এই বিষয়টাকেই সকলে গুরুত্ব দিচ্ছেন। সেটা হলো, ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকার জন্য বহুদিন ধরেই এই মেগালোম্যানিয়াক আমেরিকান প্রেসিডেন্ট উন্মুখ হয়ে রয়েছেন। খুব একান্তভাবে চেয়েছিলেন নোবেল প্রাইজ তাকে দেওয়া হোক, পাননি। ভেনেজুয়েলার বিরোধী নেত্রী পেয়েছেন। এতই নির্লজ্জ একটা মানুষ
যে অন্যের পাওয়া নোবেল পুরস্কার নিজের হাতে নিয়ে তিনি ছবি তুলতেও কার্পণ্য করেননি। হয়তো ট্রাম্প মনে করছেন যে আর বড় জোর হয় তিনি বছর তিনেক আমেরিকার প্রেসিডেন্ট থাকবেন, তারপরে তো প্রাক্তন হয়ে যাবেন। তার আগে ইরানকে সবক শিখিয়ে তিনি ইতিহাসের পাতায় একটা স্মরণীয় অবদান রেখে যাবেন, এটাই তার অভিপ্রায়। অভিপ্রায় থাকলেই যে সেটা সিদ্ধ হয় এমন নয়, কিন্তু এটা একটা অনগোয়িং ব্যাটল, সবে শুরু হয়েছে। কোথাকার জল কোথায় গড়ায়, প্রাত্যহিকভাবে আমি তার উপর নজর রেখে আপনাদের সঙ্গে একটা অন্তত এপিসোড শেয়ার করবই করব। ভালো থাকবেন, নমস্কার।